স্টোরি জোন, তোমার অনুভূতিদের খুঁজে নাও এখানেই। বাবা মা পদ্মা মাকে ভাও লাগাও। দিয়া পেঙ্গুইন দেখে ভয় পেয়েছে, এখন মেয়েও তা নিয়ে মজা নিচ্ছে। পেঙ্গুইনের নাম দিয়েছে ভাউ। শাহাদ মেয়ের সাথে খেলতে খেলতে বাস্তবে দিয়াকে পেঙ্গুইনের ভয় লাগিয়েছে। দিয়া গাল ফুলিয়ে গত আধ ঘন্টা কথাই বলেনি শাহাদের সাথে। সেই খুনসুটি দেখে মনিরুজ্জামান বারবার বলছে, এবার দেশে ফিরে একটা বিয়ে করবই। এরকম একটা সেওজে আমার লাগবে যাতে তার মাকে বাও লাগাতে পারি। সকলে হো হো করে হাসছে। শাহাদের পিঠে হেলান দিয়ে পুরোপুরি ঘুমে আচ্ছন্ন হলো শাহাদ প্রিয়া। রুকসানার কোলে মেয়েকে দিয়ে দিয়াকে কোলে তুলে নিল শাহাদ। পুনরায় সকলে ক্রুজে ফিরে গেল। নওরিনের দু চোখে খুশির পানি। সকাল থেকে নিজে বহুবার কেঁদেছে। শাহিন এখনো বাসায় ফেরেনি। ফোনে এমন ঘটনা বলার আনন্দ কোথায়? কারোর সাথে এই ঘটনা প্রথম শেয়ার করতে চাচ্ছে না। অশ্রু মুছে কলিং বেল বাজায়, দরজার দিকে গেল। দরজা খুলতেই শাহিনকে দেখে সোজা নিজের কামরায় ফিরে এলো। বেশ কিছুক্ষণ পর সবার সাথে দেখা করে শাহিন কামরায় এলো। হাতে রিপোর্টটা ধরিয়ে দিয়ে বলল, পকেট থেকে ওয়ালেট বের করে ড্রেসিং টেবিলে রাখলো। টুল টেনে বসে রিপোর্টটা খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে। অকস্মাৎ কিছু দেখে থমকে গেল। চোখ কুচলে পুনরায় দেখলো। এমনভাবে চিৎকার করে উঠলো মনে হলো ভূত দেখেছে। বাড়ির পাখিরা ছুটে এসেছে রুমে। এদিকে নওরিন তাজ্জব বনে গেল, কানে তালা লাগিয়ে দিল চিৎকারে। রায়হান সাহেব সুলতানা কবির ছেলের সামনে এসে বুকে হাত দিয়ে ভয় পাওয়ার ভঙ্গিতে বলল, কি হলো শাইন, চিৎকার দিলে কেন? শাহিন ভাষা হারিয়ে ধপ করে বসল। রায়হান সাহেবের হাতে রিপোর্ট ধরিয়ে দিল। রায়হান সাহেব রিপোর্ট পড়ে হাসছে। সুলতানা কবির দৌড়ে কেড়ে নিল রিপোর্ট। উনি পড়ে রিপোর্ট শেফালির হাতে ধরিয়ে নওরিনের কাছে গিয়ে নওরিনকে জড়িয়ে ধরলেন। নওরিন শাহিনের চিৎকার শুনে ভুলে গিয়েছে উচ্ছ্বাস প্রকাশের ভাষা। সুলতানা কবির ছেলের বউয়ের কপালে চুমু দিয়ে বললেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ সকল বদনজর থেকে রক্ষা করুন আমার ঘরের সম্পদদের। গলা থেকে চেইন খুলে সরাসরি ছেলের বউয়ের গলায় পরিয়ে দিলেন। রায়হান সাহেবের দিকে তাকিয়ে বললেন, বাবুর বাবা বাবুকে লাইনে পেলে বলবে যেন ফেরার পথে বড় বাবা হওয়ার খুশিতে কিছু নিয়ে আসে নতুন অতিথির জন্য। রায়হান সাহেব সম্মতি দিয়ে মাথা ঝাঁকালেন। সকলে একা রেখে গেল দম্পতিকে। শাহিন বউকে জড়িয়ে ধরে বলল, নীরা, আমি অনেক খুশি। কিভাবে তুমি সারাদিন না জানিয়ে থাকতে পারলে? এভাবে চিৎকার দিয়ে লজ্জায় ফেললে কেন? জানি না, আমি ভেতর থেকে এত খুশি হয়েছি সামলাতেই পারলাম না। সরি, কষ্ট দিলে। আচ্ছা শোনো না, আমাদের কি হবে, প্রিন্স নাকি প্রিন্সেস? নরিন হেসে লাজুক স্বরে বলল, জানি না, আল্লাহ যা দেবেন তাতেই সন্তুষ্ট আমি। ইনশাআল্লাহ। শাহিন নরিনকে কোলে তুলে আনন্দে মেতে উঠেছে। মন আনচান করছে ভাইজানকে তাক লাগিয়ে দেওয়ার জন্য। শাহজার ভাই বোন আনতে বলেছিল, সে নিয়ে আসছে। এবার শাহিন জিতে গিয়েছে। মন্ত্রী পরিষদ আলোচনায় বসেছে। উপস্থিত স্পিকার সহ বিশিষ্ট গণ্যমান্য সকল নেতা ও ব্যক্তিবর্ণ। কিছুক্ষণ আগেই অস্বাভাবিক এক ঘটনা ঘটেছে। আলোচনায় বাণিজ্যমন্ত্রী, নবনিযুক্ত স্বরাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী সহ অন্যান্য মন্ত্রী ও এমপিদের ক্ষোভ প্রকাশ। এমন ঘটনার শিকার হবে কেউ বুঝতেই পারেনি। স্পিকার চিঠি যোগে পাঠানো পদত্যাগ পত্র হাতে নিয়ে বসে আছে। সকলের মনে আশঙ্কা কেবল প্রতিরক্ষা মন্ত্রণালয় এখন নীরব ভূমিকা পালন করছে। 3 বাহিনী প্রধানের সাথে জরুরি সাক্ষাৎকারে বসতে চান প্রধানমন্ত্রী। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব সকলের থেকে নিজেকে আড়াল করে রেখেছেন। বর্তমান প্রধানমন্ত্রী নিজ দায়িত্ব পালন করছেন এই মন্ত্রণালয়ে। পূর্ব প্রধানমন্ত্রী পদত্যাগ করে পুরো দলকে বিপদে ফেলে পলাতক। তখনই আশার আলো জাগিয়ে দলের বুদ্ধিমান চৌকস মন্ত্রী আসন গ্রহণ করেন। প্রতিটি পদক্ষেপ নতুন সরকারকে সাবধানে ফেলতে হচ্ছে। আলোচনা শেষে প্রধানমন্ত্রী জানালেন, চিন্তা এখন আমার, আপনাদের চিন্তা করার কারণ নেই। নিজ নিজ মন্ত্রণালয় সুরক্ষিত রাখুন। কখন কোন দানব জেগে ওঠে আপনার পাকা ধানে মই দিবে বলা যায় না। থাপ্পড় যে এক ধরনের শিল্পতে রূপ নিয়েছে তা থাপ্পড় মঞ্জিল ওরফে সুলতানা মঞ্জিল না থাকলে অজানা থেকে যেত। থাপ্পড়ের ধরন এক, শব্দের পরে যে অনুভূতি হয় তাও এক।
হালকা জনুলি লাগে গালে, মনে হয় যেন মরিচ বাটা লাগিয়ে দিয়েছে। কানের মাঝে জল তরঙ্গের মতো ভো ভো আওয়াজ করে, অথবা 100 বছর আগে যে সাদা কালো টেলিভিশনে অ্যান্টেনা নড়ে গেলে ঝিরিঝিরি আওয়াজ করতো তেমন করে। বেশি কিছু না, মাঝে মাঝে বয়রা হওয়ার সম্ভাবনাও থাকে, এই আর কি। আসল কথায় আসা যাক। এখনকার থাপ্পর থেরাপির যোগ্য প্রার্থী হিসাবে নাম লিখিয়েছে শাহাদ ইমরোজের ছোট বোন সাইদা রোজা শিফা। ধরাও খেয়েছে ভাইয়ের কাছে। গতদিনের খুশির সংবাদ পেয়ে সবাই যখন আহ্লাদে আটখানা, ঠিক তখনই খুশির মহল থেকে শিফা হঠাৎ গায়েব। শিফাকে খুঁজতে খুঁজতে বেডরুমে হাজির হয় শাহিন। বোনকে না পেয়ে বের হয়ে যাবে এই মুহূর্তে চোখ গেল বোনের টেবিলের উপর রাখা ডায়েরির উপর, যার ভাঁজে শুকনো লাল গোলাপ রাখা। কিছুটা বেরিয়ে এসেছে। মেজর ভাইয়ের আনচান মন শান্ত হচ্ছে না। হাসি মুখে এগিয়ে গিয়ে দেখলো ডায়েরির সব পাতাই সাদা, কিছু পাতা ছেঁড়া। 6 স্পাইডারদের চিফ। মনের মাঝে উদ্ভট চিন্তা আসাটা স্বাভাবিক। ডায়েরির কোথাও লেখা নেই, শুধু লাল গোলাপ ছাড়া। চেয়ার টেনে বোর্ডের টেবিলে বসে পেন্সিল নিল। ডায়েরিতে ছেঁড়া পাতার উপর আলতো স্কেচ করতেই ভেসে উঠল প্রতিটি অক্ষর। প্রথমে হঠাৎ হাসি থাকলেও শেষের নামটি পড়ে মেজাজ তিরিক্ষে হলো। প্রথম প্রেম নিবেদন করে লেখা পাতা। মনে মনে দোয়া পড়ে ভাবলো, এই বোনটাও বুঝি উচ্ছন্নে গেল। দীর্ঘশ্বাস ফেলে উপরে চিলে কোঠার ঘরে রওনা হলো। বোন এবং বন্ধু দুজনকে অন্তরঙ্গ অবস্থায় দেখে বোনকে ঠাঁটিয়ে এক চড় দিল। বন্ধুর নাকে খুশি পড়ল। আকস্মিকভাবেই হুলস্থুল লেগে গেল। শিফার গালে টানা 2টো চড় মারার পর শান্ত হলো না। পাভেল তখন শাহিনের নাক বরাবর ঘুষি মেরে হাত মুচকে ধরে দমালো। চেঁচিয়ে উঠে বলল, পাগল হলি বাঞ্চোত? কি শুরু করেছিস? মেয়েটা মরে যাবে। আমার বোন, আমি যা খুশি করব, তোর কি? আমার অনেক কিছু। শিফা, বাসে যাও, আমি কথা বলবো পরে। ছুটে বেরিয়ে গেল শিফা। শাহিনকে জোর জবরদস্তি করে রুমে রেখে দরজা আটকে দিল পাভেল। থমকে বলল, চুপ করে বস, শান্ত হ, বুঝিয়ে বলছি আমি। কিচ্ছু শুনতে চাই না আমি। শুনতে হবে। ভুল বুঝেছিস তুই দোস্ত। কিসের দোস্ত? তোরা বন্ধুরা কি বোনদের দিকে চোখ দিস? আর মেয়ে নাই? স্বভাব চরিত্র এত খারাপ কেন তোদের? পাভেল চিৎকার দিয়ে বলল, অনেক হয়েছে, থাম। তোর বোনের সাথে আমার কোনো সম্পর্ক নেই। আমি তো ভুল দেখেছি, তাই না? জড়জড়ি করে দাঁড়িয়েছিলি কেন? আর এই কাগজটা দেখ, তোর নামে প্রেমের ছড়াছড়ি। কেউ যাতে না দেখে ছিঁড়েও ফেলেছে। এক্সপ্লেন তো করতে দিবি, এরপর শাস্তি দিস। শাহিন শান্ত হলো। খাটে বসলো পাভেলের পাশে। চেয়ার টেনে বসে পাভেল ব্যক্ত প্রকাশ করলো, তুই থাপ্পড় দেওয়ার আগে আমি একটা থাপ্পড় দিয়েছি। মেয়েটা কাঁদছিল শাহিন, ঠান্ডা করতেই ওকে আগলে নিয়ে শান্ত করছি। শাহিন তেতে উঠল। তুই কেন থাপ্পড় দিবি আমার বোনকে? পাভেলের বিষের শিশিটা বের করে শাহিনের হাতে ধরিয়ে বলল, মহান রব জানেন এই জিনিস কোথা থেকে পেয়েছে। এনে আমাকে বলল, পাভেল ভাই, আপনি কেন আমাকে পছন্দ করেন না? আমার কোনো পুরুষেই মন বসে না। বান্ধবীদের অনেক বয়ফ্রেন্ড আছে, আমার ভালো লাগে না। কলেজের ছেলেরা বয়ফ্রেন্ড হতে চায়, আমার ওদের ভালো লাগে না, এইসব বলছিল। শাহিন সন্দিহান চোখে বলল, বিশেষ শিশি এলো কিভাবে? তোকে কেন ভয় লাগালো? যাতে আমি ওকে ভালোবাসি, নয়তো ও বিষ খেয়ে নেবে। ক্রোধ সামলাতে না পেরে কষিয়ে চড় দিয়েছি, এসে তুইও মারলি। শাহিন নিশ্চুপ। পাভেলের মনে হলো শাহিনকে সে মনের অজান্তে ছোট করে ফেলেছে। বোন তোরও আছে। সুরাইয়ার সাথে যখন নোমানের সম্পর্ক শুনলো, বোনকে মেরেছে অনেকবার। প্রতিটি ভাই চায় বোনের সুন্দর ভবিষ্যৎ। শাহিনের কাঁধে হাত রেখে বলল, কাউকে কখনো বলিনি, আজ তোকে বলি। বিশ্বাস কর, শিফাকে আমি প্রচণ্ড পছন্দ করি, মন থেকে বলছি। কিন্তু অসম্ভব ব্যাপার, তাই চেপে গিয়েছি। মেয়েটা যতবার এসেছে ততবার বকেছি, ধমকেছি, ফিরিয়ে দিয়েছি। আজ যখন হাতে বিশেষ শিশিটা দেখলাম, আমার মনে হলো আমার বুকটা ছিঁড়ে যাচ্ছে। হুশ হারিয়ে থাপ্পড় দিয়েছি। মারার পর ওর মুখের দিকে তাকিয়ে দেখি ফর্সা চেহারা, চোখ মুখ লাল হয়ে আছে। গালে আমার হাতের দাগ ফুলে ফেঁপে উঠেছে। বুকে টেনে নিলাম। নিজেকে আড়াল করতে এই বাড়ি আসতে চাই না। এই জন্যে আমি থাকতে চাইনি চিলেকোঠায়। তুই জোর করলি, বস নেই তাই এলাম। আমি এখনই চলে যাব। আমার জন্য মেয়েটাকে আর মারিস না দোস্ত। ছোট একটা মুখ এতগুলো থাপ্পড় হজম করেছে, দেখ অসুস্থ হয়ে না পড়ে। শাহিন মাথায় হাত দিয়ে বলল,
ভাইজান যদি জানতে পারে? মনে হয় আন্দাজ করেছে কিছু, আবার জানতে পারলে আমাকে নিজের হাতে পুঁতে দেবে। আমি তো তোকে বিশ্বাস করতে পারছি না পাবেল। নোমান যা করলো। পাভেল তার ছেলের হাসি হেসে বলল, দূর পাগল, আমি কি বলেছি তোকে বিশ্বাস করতে? আমি বের হচ্ছি, খেয়াল রাখিস ওর, বাড়তে দিস না। বস ফিরে এসে এসব শুনলে খুব রাগ করবে। আমার কাছ থেকে ও কিছুই পাবে না, এতটুকু ভরসা রাখিস। ছোট মানুষ ভুল করছে, সহ্য নিবি সকলে মিলে। ছাদে চিলেকোঠা ছেড়ে বেরিয়ে গেল পাভেল। মাথায় হাত দিয়ে বসে আছে নীরবে, নতুবা ঝড় উঠবে না তো। বন্ধুটাকে কষ্ট দিল। পাভেল কখনোই বিশ্বাস ভাঙবে না। বন্ধুর বিয়ে কিছুতেই বোনের সাথে দেওয়ার অধিকার ওর নেই। লিমন তাহির বিয়েতে যা হয়েছে, এবার ভাইজান সম্পর্ক শেষ করে ফেলবে যদি জানতে পারে পাভেল শিফার ব্যাপারে। শাহিনের আগ্রহ আছে। গ্যালাপাগোসে এখন তৃতীয় দিন। ঘুরে ফিরে দুদিন এভাবেই কাটিয়েছে। সারাদিন থেকে রাতেই রওনা হবে। হঠাৎ করেই সাহাদ জানান দিল এখন সকলে মিলে এক দুর্দান্ত ঘটনার সাক্ষী হবে। সাহাদ জানিয়েছে সবাইকে স্নোরকেলিং করতে হবে। গ্যালাপাগোস এসে যদি মেরিন রিজার্ভ নাই দেখে, এই সৌন্দর্য দেখা থেকে যে বঞ্চিত হবে। দিয়া ভয়েই আগাচ্ছে না, যে যার যার মতো করে এসেছে। শাহেজাকে মল্লিকার কাছে দিয়ে দিয়াকে নিয়ে মাস্ক পরেই ঝাঁপ দিল সাহাদ। পানির নিচে ডুবে থাকাটা দিয়ার জন্য খুব স্বাভাবিক। জড়িয়ে শক্তপোক্ত পুরুষালী হাতের বাহুতলে আবদ্ধ ছোট হাতটি। আশেপাশে সব রঙিন মাছের ঘোরাঘুরি। মাথা উঠালো দুজন, লক্ষ্য করলো হাঁসের মতো পাখি ডুবে ডুবে মাছ খাচ্ছে। সাহাদ দিয়াকে নিয়ে কিছুটা কাছে এগিয়ে গেল। অতটা কাছে যায়নি যতটা গেলে পাখিটির মনে হতে পারে মানুষ ওর ক্ষতি করছে। সাহাদের মনে হলো এত গ্যালাপাগোস পানকৌড়ি, পৃথিবীতে অসংখ্য পানকৌড়ি রয়েছে, এর মধ্যে একমাত্র গ্যালাপাগোস পানকৌড়ি উড়তে পারে না। সাগর তলদেশের মুগ্ধতা উপভোগ করে দুজন যখন তীরে উঠে এলো, মাস্ক খুলেই দিয়া খুশিতে উচ্ছ্বাস নিয়ে বলল, আপনি না থাকলে আমি জীবনেও এত সুন্দর কিছু দেখতে পেতাম না এমপি সাহেব। কিভাবে কৃতজ্ঞতা প্রকাশ করি বলুন তো? কানের কাছে ফিসফিস করে এমপি বলে উঠল। কিছু চাইলে পাবো? দিয়া সজরে মাথা ঝেঁকে বলল, অবশ্যই, যদি আমার সাধ্যে থাকে। ইনশাল্লাহ চেয়ে নিব। তবে এখন তুমি ভয়ে চিৎকার দিবে, তার আগেই আমাকে শক্ত করে জড়িয়ে ধরো। বিস্ময় নিয়ে তাকালো দিয়া এমপির দিকে। দুবার পলক ঝাপটে বোঝার চেষ্টা করলো। মনের কোণে ভয় ভয় লাগছে, কিছু কি খারাপ ঘটবে। দিয়া আশপাশটা ভালো করে দেখছে। লজ্জা লাগছে জড়িয়ে ধরতে, মানুষ আছে অনেক। হঠাৎ চোখ গেল বৃহৎ এক টিকটিকি বা গিরগিটি প্রজাতির প্রাণীর দিকে। চিৎকার দিয়ে উঠল। লাফিয়ে সাহাদকে জড়িয়ে ধরে বলল, ইয়া আল্লাহ, এটা কি? সাহাদ অট্ট হাসিতে ফেটে পড়ল। দিয়া এক পর্যায়ে কেঁদে দিল। এই গিরগিটি সামনের দিকে এগিয়ে আসছে পা ফেলে। সাহাদ দিয়াকে পাঁচ কোলে তুলে বলল, বোকামে কাঁদছো কেন? এটাই সেই মেরিন ইগুয়ানা, ড্রাগন প্রজাতির একটি উভচর প্রাণী যা পৃথিবীর আর কোথাও নেই। এই প্রজাতি হিংস্র নয়, এরা জলে এবং স্থলে দুই জায়গায় বাস করে। এর চেয়ে ভয়ানক এক বৃহদাকৃতির টিকটিকি বা গিরগিটি আছে যা কমোডর ড্রাগন নামে পরিচিত। শুধুই ভয়ানক নয়, হিংস্র এবং মাংসশাসী বটে। মেক্সিকো এবং ব্রাজিলে পাওয়া যায়। মেরিন ইগুয়ানা শান্ত তৃণভোজী প্রাণী, এরা কোনো ক্ষতি করবে না। কথা বলতে বলতে অনেকটাই এগিয়ে আসে সাহাদ। সাহাদ দিয়াকে নামিয়ে দিয়ে বলল, জানো ফারা, গ্যালাপাগোস নামকরণ কে করেছে? কে? চার্লস ডারউইন। তার বই ভয়েস অব দ্য বিগলে লিখেছিলেন আর 5 বছরের ভ্রমণ যাত্রার কথা। পৃথিবী ভ্রমণের কথা আছে সেই বইতে। দারুণ সব জানা অজানা বিস্ময়কর তথ্য। তিনি গ্যালাপাগোসে 2 সপ্তাহ ছিলেন। এই যে দেখতে বিশাল দৈত্যকার কচ্ছপ, সাগরের এই গিরগিটি যা মেরিন ইগুয়ানা, অদ্ভুত সব পাখি যা পৃথিবীর আর কোথাও পাওয়া যায় না, এসব নিয়েই ছিল তার কাজ। আপনি এত কিছু কিভাবে জানেন? মনে তো হয় আপনি ডারউইনের পাশে ছিলেন যখন সে গবেষণা করছিল। সাহাদ হো হো করে হেসে বলল, নেভি কর্মকর্তা আমি, সাগরে দ্বীপে দিন কেটেছে। আর দ্বীপ সম্বন্ধে জানবো না তা কি হয়? আচ্ছা বাদ দাও, ওদিকে দেখো, একটা সি লায়ন। দেখেছো কখনো? দিয়া উচ্ছ্বসিত হয়ে বলল, আল্লাহ, এগুলো তো টিভিতে দেখেছি, এত সুন্দর কেন? সাহাদ প্রিয়সীর উচ্ছ্বাস দেখছে। মৃদু হেসে বলল, ফারা, আমার ছানা আর তোমাকে নিয়ে না এলে হয়তো আমি আমার জীবনের সবচেয়ে সুন্দরতম ট্রিপটা মিস করতাম। আর আপনাকে না পেলে আমার অসম্পূর্ণ জীবনটা শূন্যতায় শেষ হয়ে যেত।
হ্যালো ডিয়ার লিসেনার্স, আপনারা শুনছেন স্টোরিজ অন প্রেজেন্স ধারাবাহিক পর্ব গল্প। আমাদের সামগ্রিক প্রচেষ্টাকে উৎসাহিত করতে লাইক এন্ড কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ। দিয়ার গাল টেনে সাহাদ বলল, একটা মজার জিনিস দেখবে। হুম। সাহাদ পাখি এবং সি লায়নের মাঝখানে গিয়ে বসলো। দিয়া ভীত হয়ে কিছুটা ছিটকে গেল। সাহাদের দিকে ভ্রুক্ষেপ নেই এই দুই প্রাণী। ঠিক তখনই সাহাদ বলে উঠল, আই থিঙ্ক আল্লাহর সবচেয়ে সুন্দর সৃষ্টির মধ্যে এদের আর মানুষের মাঝে যে নির্ভয় দৃশ্য তৈরি হয়েছে তা একটাই, একটুও ভয় পাচ্ছে না আমাকে, নিজেদের মতো করে খেলছে। পাখিটার তো আমাকে দেখে পালানোর কথা, অথচ সে নিজের মতো পাতার উপর খেলছে। দেখো। দিয়া মুগ্ধ হয়ে দেখছে, ভয় অনেকটাই কমে এসেছে। দ্বীপের এমন মোহনীয় পরিবেশ পৃথিবীর কোথাও পাওয়া যাবে? সাহাদ পাশে এসে বলল, চলো, রোদ পড়ছে, ফিরতে হবে। মিস করবো দ্বীপকে, তাই না? অনেক। আমার জন্য সেরা স্মৃতি হয়ে থাকবে। কথা বলতে বলতে এগিয়ে এলো ক্রুজের দিকে। ফিরে যাবার প্রস্তুতি নিতে হবে। সকলের কাছে স্মৃতিময় ভ্রমণ হয়ে থাকবে গ্যালাপাগোস। স্যান ক্রিস্টোবালে ফিরেই ইকুয়েডরের ফ্লাইট ধরে সোজা আমেরিকার, এরপর বাংলাদেশ। রাতেই স্যান ক্রিস্টোবালের ফ্লাইট, সকাল নাগাদ বাংলাদেশের ফ্লাইট ছাড়বে। রত্নার শরীরটা বেশ খারাপ, রাতের খাবার আগে খেয়েই শুয়ে পড়েছে। তাই জোর করে খাইয়ে দিয়েছে। এখন ডিউটি নেই, লিমন অফিসের মিটিংয়ে, কাছে কত দিন সিলেট। বাসায় থাকলে তাহির পেছন পেছন ঘুরে এটা সেটা বলে জ্বালিয়ে তোলে। দুদিন কেমন যেন খালি খালি ঘরটা। কিছু পেশেন্টের শর্ট কেস দেখতে দেখতে ঘড়িতে এখন প্রায় 1:30। চেয়ারের উপরে ঝিমিয়ে গিয়েছে। কলিং বেলের আওয়াজ আসছে কানে। থর ফুরিয়ে উঠল। এত রাতে কি আসবে? ভয়ে ভয়ে দরজার সামনে গিয়ে ডোর ভিউতে চোখ রাখলো পুরুষ মানুষের অবয়ব। ঘুম ঘুম চোখ কচলে ভালো করে লক্ষ্য করে বুঝলো লিমন। দরজা খুলে দিল। লিমন তাহিকে দেখে সালাম দিয়ে হেসে বলল, সরি, ঘুম ভাঙিয়ে দেওয়ার জন্য। বুঝিনি এত রাত হবে। নয় কাল সকালে আসার মতো কবে রওনা দিতাম। আসুন, সমস্যা নেই, আমি কাজ করছিলাম। ঘুম গভীর হয়নি? ভেতরে ঢুকতে ঢুকতে লিমন বলল, আপনি যান, শুয়ে পড়ুন, আমি দরজা আটকে দিচ্ছি। তাহি দরজা ছেড়ে দিল। লিমন দরজা আটকে জুতা মোজা খুলে ব্যাগ রেখে ডাইনিংয়ের ওয়াশরুমে প্রবেশ করলো। রুমে আওয়াজ হলে আবার তাহির ঘুম ভেঙে যায় যদি। মেয়েটার চোখে ঘুম ছিল। হাত মুখ ধুয়ে রুমে ঢুকতেই দেখতে পেল তাহি বেডের উপর লিমনের টি শার্ট ও ট্রাউজার গুছিয়ে রেখেছে। খাটের উপর গোছানো কাপড় দেখে মুচকি হেসে ওয়াশরুমে চলে গেল। ফ্রেশ হয়ে বের হতেই দেখলো পড়ার টেবিলের উপর খাবার ঢেকে রাখা। লিমন ঢাকনা উল্টে দেখলো সাদা পোলাও, সাথে মুরগির রোস্ট, সবজি, টমেটো চাটনি এবং সালাদ। খানিকটা হেসে বলল, বাসায় কি কারো দাওয়াত ছিল? তাহি হেসে লিমনের পাশে চেয়ার টেনে বসে বলল, আপনি যে কারণে এত রাতে সিলেট থেকে ছুটে এসেছেন, সেই কারণে মা রান্নাবান্নার আয়োজন করছে। লিমন খাবার মেখে তাহির মুখের সামনে তুলে ধরেছে। ঠোঁট কামড়ে হেসে বলে, শুভ জন্মদিন ডাক্তার তাহি। তাহি খাবার মুখে নিয়ে বলল, আমার উপহার। লিমন খেতে খেতে বলল, খেয়ে উঠে দিব। খাবার খুব মজা হয়েছে। জানলেন কি করে আমি আসবো? আপনি আমার জন্মদিনে থাকবেন না তা হতেই পারে না। রান্না করার কথা ছিল আজ, মা বলেছিলেন, কিন্তু আমার মন সায় দিচ্ছিল না, তাই রাতেই রান্না করলাম। বেশি কিছু করতে পারিনি। আপনি সাদা পোলাও আর রোস্ট পছন্দ করেন, ওটাই করেছিলাম। লিমন আর এক নলা তুলে দিয়ে বলল, আমার জন্য বসে না থেকে খেয়ে নেওয়া উচিত ছিল। তাহি হেসে বলল, হসপিটালেই তো থাকি, সময় দিতে পারি না বাসায়। আপনি যতক্ষণ থাকবেন যত্ন করবেন। একটু সুযোগ হারাতে ইচ্ছা করছে না, তাই খাইনি, একসাথে খাইবো বলে। লিমন হাসছে। তাহি অধীর আগ্রহে লক্ষ্য করে দেখল বছর খানেক আগের লিমন এবং এই লিমনের বিশদ তফাৎ। এই লিমন ম্যাচিওর, এই লিমন পরিস্থিতি সামলে নিতে জানে, তাহিকে আগলে রাখতে জানে। সবার আগে ওর কাছে গুরুত্ব পায় তাহি। ব্যাগ থেকে মণিপুরি শাড়ি বের করলো, লাল রঙের কিছু গয়না আর 29টা গাঁদা ফুলের লহর। তাহি সাথে সাথে মুখে হাত দিয়ে হেসে উঠলো। হাসতে হাসতে বলল, আপনাকে দিয়ে সব সম্ভব। এই গাধা লহর পেয়েছেন কোথায় এত রাতে? সিলেট থেকে নিয়ে এরপর রওনা দিয়েছি। এই ফুল ভালো থাকবে আশা করছি।
ভালো না থাকলে কাল আবার কিনে দিব। ভাইজান আসবে কাল, ছোট করে উদযাপন করব আমরা। শাড়ির সাথে ফুল পরবেন, খুব ভালো লাগবে আমার। আচ্ছা। লিমন আমতা আমতা করে বলল, একটা কথা বলি, হুম। লাইটটা বন্ধ করবেন, একটু রেস্ট নিব। আপনিও শুয়ে পড়েন। আপনার শরীর খারাপ লাগছে? খারাপ লাগছে না, অভ্যাস আছে জার্নির, তবে ক্লান্ত। তাহি বাতি নিভিয়ে দিল। লিমন ফোনে মেইল চেক করতে করতে বলল, বুঝলেন তাই, সেদিন যদি ছুটে না যেতাম কেলেঙ্কারি হয়ে যেত। কি পরিমাণ টেনশন নিয়ে ক্লায়েন্টের ডিল করতে হয়েছে। লিমনের বস ফোন দিয়েছে, ভেবেছিল একটু বিশ্রাম নেবে, তাও পারল না। হয়তো এত রাতে এসে ঠিকভাবে বাসায় পৌঁছাতে পেরেছে কিনা জানতে ফোন করেছে। কথা শেষ করে লিমন ঘাড় ঘুরিয়ে তাহিকে বলল, কোথায় গেলেন? কি এত কাজ করছেন এখনো না শুয়ে? আর শেষ করতে পারল না। স্তব্ধ হয়ে তাকিয়ে আছে একান্ত নারীর দিকে। লাল মণিপুরের শাড়িতে এতটাও মোহনীয় লাগবে লিমনের চিন্তা ভাবনার বাহিরে ছিল। খোপার ফুলগুলো যেন হলুদ আভা ছড়াচ্ছে কামড়া জুড়ে। নির্বাক লিমন শুকনো ঢোক গিলে উঠে বসলো। হাত বিট বেড়ে গিয়েছে, অনুভূতি শক্তপোক্তভাবে নাড়া দিচ্ছে। উঠে দাঁড়ায়, তাহিকে সম্পূর্ণ উপেক্ষা করে রুম থেকে বের হতে যাবে। তাহি হাত আঁকড়ে ধরে বলল, আপনি স্বপ্ন দেখেছেন না? আমাকে কেউ কিছু বোঝায়নি। আমি নিজের লাইফে এগিয়ে যেতে চেয়েছিলাম। এবার পরে আফসোস হলো। আপনাকে ভালোবাসার চেষ্টা করতে আফসোস হবে বলছেন? হতেও পারে। হবে না। আমি যাকে ভালোবাসি সবটা দিয়েই বাসি। আপনার সব অধিকার আছে আমার উপর। জোর খাটাননি তো আজ অব্দি। তাহলে সম্মানটুকু দিতে আমার আপত্তি থাকবে কেন? সব সময় তো বলেন বয়সে আপনার চেয়ে ছোট। সত্যি নয় কি? সত্য। তবে ঘুমিয়ে পড়ুন, আপনাকে সুন্দর লাগছে। আমার দিকে তাকিয়ে বলুন। সাহস নেই। তাহি কামরার বাতি জ্বালিয়ে সামনে চলে এলো। লিমন মুগ্ধ হয়ে একবার তাকিয়ে মুখ ঘুরিয়ে নিল। তাহি হেসে লিমনের মুখ তাহির দিকে ফেরালো। লিমন মাথা নুয়ে ফেলল। তাহি লিমনের থুতনি ধরে মাথা উঠালো। লিমন খানিকটা রুড়ো হয়ে বলল, আপনার কি আমাকে ফিলিংসের মনে হয় সরুন? হয়। দ্য পারসন ডাজন্ট হ্যাভ ফিলিংস ইজ কল্ড আর রোমান্স। লিমন ক্রোধান্বিত চক্ষুতে তাকিয়ে বলল, আমার প্রভোগ করে আপনার কি লাভ হচ্ছে? অপমান করছেন তাই না, আনরোম্যান্টিক বলে। কিভাবে কাউকে অপমান করতে হয় আপনারা ডক্টররা ভালোই জানেন। আনরোম্যান্টিক ট্যাগ সাজিয়ে লাগানো হয়। আমার যে কত পরিমাণ কষ্ট হচ্ছে তা পরিমাণ করার যন্ত্র আছে আপনার কাছে? এভাবে সেজেগুজে আমার সামনে তখনই দাঁড়াবেন যখন আপনাকে ছুতে দিবেন, এর আগে নয়। সত্যি কথা শুনতে খারাপ লাগলেও কিছু করার নেই। এখন সরুন, জায়গা দিন, বের হব। লিমন রুম থেকে বেরিয়ে যাবে আগেই তাহি বলে উঠল, আমি বারণ করলাম কখন? দরজার সামনে এসে থমকে গেল লিমনের পদচারণ। মনে হলো ভুল শুনেছে, তবুও অপেক্ষা করছে দ্বিতীয়বার শুনতে। ঘাড় ঘুরিয়ে বলল, অনুমতিও তো দেননি। আপনি স্বল্প শিক্ষিত, আমিও স্বল্প শিক্ষিত। অধিকার ফলাতে আসলে বাধা দিতাম না। এতদিনে এতটুকু বুঝে নিলাম না কেন? আমার আচরণে অসৎ আচরণ তো একটাবার করিনি। লিমন ভাষা হারিয়ে ফেলেছে। মনে যাচ্ছে পা দুটো অবশ। তাহি সম্পর্কে এগিয়ে নিয়ে যেতে চাচ্ছে। এ যেন আকাশের চাঁদ পাওয়া। সংশয় কাটিয়ে লিমন এগিয়ে এসে তাহির আনত মুখটা আঁচলে তুলে বলল, আই এম সরি, বুঝতে পারিনি আপনার কষ্টগুলো। মাফ করা যায় না এই গর্ধবকে। চোখ বেয়ে পড়া প্রিয়সীর পানি মুছে দিচ্ছে লিমন। অপরদিকে তাহি নাক টেনে বলে, কেন মাফ করব? কষ্ট দিয়েছেন কেন? আপনি কি ছোট যে কথা বোঝেন না? হঠাৎ লিমন হু হু করে হেসে উঠল। তাহি তপ্থা খেয়ে বলল, আস্তে, মা উঠবে। লিমনের হাসি থামিয়ে বলল, আমাকে কে যেন বলতো আপু ডাকতে, আমি তোমার থেকে বড়। রাগে গাল ফুলিয়ে ধাক্কা দিয়ে সরিয়ে দিল লিমনকে। রুমের বাতি নিভিয়ে
ধূপ থাপ করে শুয়ে পড়ল তাহি। হাসতে হাসতে তাহির পাশে শুয়ে পড়ল। সংকোচ কাটিয়ে এই প্রথম প্রিয় নারীর কোমর ধরে কাছে টেনে ঘাড়ে মাথা রেখে প্রিয়সীর ডান গালে উষ্ণ অধর ছুঁয়ে গিয়ে উঠল। এই দিন যদি না থামে, এই রাত যদি না শেষ হয়, তুমি নীলচে কোনো খামে আমায় মোড়ালে বেশ হয়। পড়ে যাচ্ছে যেন তোমারই নেশায়। লিমন কি আর গুটায় ওর সত্তাকে ভুলে ফিরে এসেছে পুরনো সত্তায়, আষ্টে পৃষ্ঠে মরিয়েছে প্রিয়সীকে ভালোবাসায়। বাংলাদেশ, সময় রাত 10:30। বাড়ির গেটে দাঁড়িয়ে আছে মেরুন রঙা রেঞ্জ রোভার। গেট খুলে গিয়েছে, সবাই দাঁড়িয়ে অপেক্ষারত। পা ফেলে গাড়ি থেকে নামতেই শাহিন ছুটে এলো, ঝাঁপিয়ে পড়ল ভাইয়ের বুকে। কিছুক্ষণ ভাইকে ধরেছিল। সাহাদ পিঠ চাপড়ে বলল, অভিনন্দন মেজর, আমি খুব খুশি হয়েছি। নরিন কাছে এসে সাহাদকে পা ছুঁয়ে সালাম করতে চাইল। সালাম করতে না দিয়ে মাথায় হাত রেখে বলল, পা ছুবে না, আমার দোয়া তোমার জন্য সব সময়। দিয়াকে জড়িয়ে ধরতেই দিয়া আনন্দে বলে উঠল, আমি যে কি খুশি আপু, আমি বড় মা হব। সারা রাস্তায় এমপি সাহেবকে এই একটাই কথা বলেছি। নরিন লজ্জা পাচ্ছে, সবাই তাকে মাথায় তুলে রাখছে। কোথাকার নরিন এখন কোথায়? স্বামী, শ্বশুর, ঘর সব নিয়ে বেশ সুখে শান্তিতে আছে। সাহাদের বাবা মাকে জড়িয়ে ধরে সকলের সাথে কুশল বিনিময় করছে। দিয়া শাশুড়ির বুকে, এদিকে শাহেজা ফুফি চাচিদের কোলে ছুটেছে। সুলতানা মঞ্জিলের লিভিং এরিয়া এখন আবার প্রাণোচ্ছল। সকলের আড্ডার মাঝে সাহাদ শিফাকে কাছে ডাকলো, ডেকে পাশে বসে জিজ্ঞেস করলো, কি হয়েছে বাচ্চা, মন খারাপ কেন? অসুস্থ? না ভাইজান। সাহাদ সবার দিকে তাকাতেই সুলতানা কবির বলে উঠল, বাদ দাও তো বাবু, ওর নাকড়া ওঠাতে ওঠাতে বাড়ির সবাই বিরক্ত। যাও বোমা, ফ্রেশ হয়ে নাও, অনেকটা জার্নি হয়েছে। সাহাদ সুলতানা কবিরকে উপেক্ষা করে বোনকে বুকে টেনে আধরে স্নেহে প্রশ্ন করলো, বলো তো বাচ্চা, কি হয়েছে? আমার ফুলটার মন খারাপ কেন? ভাবিজান তো অনেক জিনিস এনেছে। শিফা হালকা হেসে বলল, তাহলে যাই, ওগুলো দেখে আসি। আপনি ফ্রেশ হয়ে নিন ভাইজান। ছুটে গেল দিয়ার পিছু পিছু। সাহাদের কেন যেন ব্যাপারটা ভালো ঠেকলো না। ঠোঁটের কোণে মেকি হাসি ঝুলিয়ে ঘরের কিছু মানুষকে পর্যবেক্ষণ করে উঠে নিজ কামরায় চলে গেল। শাহেজাকে ফ্রেশ করে দেওয়ার পর থেকে ছুটে বেড়াচ্ছে সবার কোলে। দিয়া সুতির শাড়ি পরে গোসল করে বের হলো। রুমে এসে দেখলো সাহাদ নেই, নিজেও বেরিয়ে এলো। অনেকদিন পর বাড়ির সবাইকে পেয়ে ভীষণ খুশি। তাহি এসেছে, তাহিকে দেখে জড়িয়ে ধরলো। ভাবি জানকে পেয়ে খুশিতে উচ্ছ্বসিত। গেটের সামনে তাহিকে ড্রপ করে লিমন গিয়েছে কি যেন কাজে। এর মাঝে ড্রয়িং রুমে বসেছে আড্ডা, গল্প, আড্ডা, কোলাহল এখন ভরপুর সুলতানা মঞ্জিল। তাহি লিমনকে ফোন দিতেই প্রথমবার রিসিভ হলো না, পরের বার রিসিভ হতেই ওপাশ থেকে এমন কিছু শুনল যা অপ্রত্যাশিত ছিল। চিৎকার দিয়ে হেলে পড়ল তাহি। ছুটে এলো বাড়ির সকলে। শাহিন তাহির হাত থেকে পড়ে যাওয়া ফোন হাতে নিতেই দেখল এখনও লাইনে আছে। কানে দিতেই ঘটনার আকস্মিকতায় স্তব্ধ। সাহাদ ছাদ থেকে নেমে বাড়ির এমন পরিবেশ দেখে হতবাক, প্রশ্ন করল, কি হয়েছে মেজর? শাহিন ছল ছল চোখে ভাইয়ের দিকে তাকিয়ে বলল, ভাইজান, লিমনের স্পট ডেথ হয়েছে। মাথা ঠিক আছে তোমার? কি বলছো এসব? পুলিশ জানালো, ওর লাশ আর ফোন দুটোই পুলিশ হেফাজতে। সবার কথা ছেড়ে তাহিকে জড়িয়ে ধরল সাহাদ, চেঁচিয়ে বলল, আগে নিশ্চিত হও স্পট ডেথ। এটা কি মুখের কথা যে বললাম আর সবাই মেনে নিল? যাও কি হয়েছে দেখো। তাহি দেখি ছুটকি ভাইজানকে দেখ, কিচ্ছু হয়নি। ভাইয়ের বুক থেকে দুটো লাইন বলল, লিমনও চলে গেছে ভাইজান। কেন কেউ আমার থাকে না? বোনকে চেপে ধরে সাহাদ চেঁচাচ্ছে সবার সাথে। কান্নার রোল পড়ে গিয়েছে কামরায়। এদিকে রায়হান সাহেব রুম থেকে ছুটে এসেছে। সুলতানা কবির কাঁদছে, শোক যেন লিভিং রুমটাকে ঘিরে ফেলেছে। শাহিন বের হবে তখনই দরজায় কলিং বেল বেজে উঠল। শিফা দরজা খুলতেই জোরে চিৎকার দিয়ে উঠল, ভূত! ছুটে এসে বলে, লিমন ভাইয়ের ভূত। সবাই সুস্থ সবল লিমনকে দেখে হতবিহবল। লিমন বাড়ির এই অবস্থা দেখে চমকে বলল,
কি হয়েছে? বড় আম্মু কাঁদছেন কেন? ডক্টর তাহি, আপনার কি হয়েছে? তাহি যেন হুঁশ ফিরে পেল। সব ফেলে ভাইজানের কাছ থেকে সরে ঝাঁপিয়ে পড়ল লিমনের বুকে। এদিকে বেচারা লজ্জায় লাল হয়ে গেল। শাহাদ গম্ভীর মুখে শাহিনীর দিকে তাকালো। সুলতানা কবির এগিয়ে যেতেই আরেক হাতে লিমন বড় আম্মুকে বুকে টেনে নিল। চিন্তিত মুখে বলল, হ্যালো ডিয়ার লিসেনার্স, আপনারা শুনছেন স্টোরিজ অন প্রেজেন্স ধারাবাহিক পর্ব গল্প। আমাদের সামগ্রিক প্রচেষ্টাকে উৎসাহিত করতে লাইক অ্যান্ড কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ।